আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই বোধহয় এর মধ্যে জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটা আজকে বিবিসির পেজে প্রচার করা হয়েছে এবং তার কিছু কিছু অংশ বিভিন্ন পত্রিকাতেও এর কিছু কিছু অংশ নিয়ে রিপোর্ট করা হয়েছে। আমি খুব আগ্রহ নিয়ে এই সাক্ষাৎকারটা দেখা শুরু করেছিলাম। উনি যে কথাগুলি বলেছেন সেখান থেকে আমরা কি পেলাম এটা নিয়ে আমি একটা ছোট মূল্যায়নের মতো করতে চাচ্ছি। প্রথমত আমি বলে নিই, আমি এই সাক্ষাৎকারটা দেখে ওনার বক্তব্য শুনে আমি মোটামুটি আশাহত হয়েছি, হতাশ হয়েছি। আমার কাছে মনে হয়নি যে উনি বোধহয় দেশের খুব একটা খোঁজ খবর রাখেন, অথবা উনি তো রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে খবর নেবেন না। ওই যে খলিফা ওমরের মতো রাতের বেলা হেঁটে হেঁটে খবর নেবেন, এটা তো ওনার কাছ থেকে আমরা প্রত্যাশাও করি না, এটা তো হওয়া সম্ভবও নয়। তবে যারা ওনার কাছে খবরগুলি পৌঁছান তারা বোধহয় প্রচুর সেন্সর করে পৌঁছান। তারা বোধহয় ওনাকে বলেন না যে দেশে আসলে কি হচ্ছে। এবং প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উনি মনে হয় আলাদা একটা জগতে চলে গেছেন, যে জগতে এবং আমাদের জগৎ, সাধারণ মানুষের জগতের মধ্যে উঁচু একটা দেয়াল তৈরি হয়েছে। সেই দেয়ালের ভেতর দিয়ে উনি তাকিয়ে কিছু দেখতেও পান না এবং দেয়ালের এপারে ওনার আশাও হয়ে ওঠে না। এবং যারা যাদের উপর দায়িত্ব দিয়েছেন দেশ সম্পর্কে খবর নেওয়ার জন্য, তারাও মনে হয় ঠিকঠাক মতো ওনাকে খবরগুলো পৌঁছান না। কি কারণে আমার মনে হলো, উনি কতগুলি কথা বলেছেন যে কথাগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই, কোনো মিল নাই। এবং উনি যদি দিনের দৈনিক পত্রপত্রিকাগুলি পড়তেন তবুও উনি কিছু কিছু খবর, আমি অবশ্যই স্বীকার করতে আমার দ্বিধা নাই, আমি লজ্জার সঙ্গে স্বীকার করছি, আমাদের দেশের মিডিয়াগুলো মানে মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো, মানে কনভেনশনাল মিডিয়া যেগুলো আছে, আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, পত্রিকা যেগুলো আছে, টেলিভিশন যেগুলো আছে, এগুলো না একটা অদ্ভুত চরিত্র। এই সাংবাদিক যে চরিত্রগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগে। তারা নিজেরা নিজেদেরকে সেন্সর করা শুরু করেছে। তাদের মধ্যে স্তুতি ছাড়া আমি খুব বেশি কিছু দেখি না। আগে তারা ভয়ে স্তুতি করতো সরকারের, এখন যে কি কারণে স্তুতি করে এটা আমি জানি না। এই সরকার তো ভয় দেখায়নি, এই সরকার তো বলেনি যে তোমরা প্রকৃত বাস্তবতাটা আমাদের কাছে আড়াল করো। কিন্তু তারপরেও কেন যেন আমাদের মিডিয়াগুলো সেই কাজটা খুবই সতর্কতার সঙ্গে করে চলেছেন। সরকার অথবা আরেকটাও হতে পারে যে সরকার প্রধান কি পত্রপত্রিকাগুলি পড়েন না, কিছু কি দেখেন না। দু একটা ওনার তো নিজেরও একটা ফেসবুক পেজ আছে, আমি জানি। উনি যখন বিপদগ্রস্ত ছিলেন, মানে হাসিনারা বলে ওনার ফেসবুক পেজে আমি আমার ভিডিও কেউ শেয়ার করতে দেখেছি। কারণ আমি তখন মানে হাসিনার যে আচরণগুলি ওনার প্রতি ছিল তাতে আমি খুবই মানে তীব্র প্রতিবাদ করেছি। তখন আমি আমার মতো করে প্রতিবাদ করেছি, উনি সেগুলোও শেয়ার করেছেন। এই যে ওনার থেকে সোশ্যাল মিডিয়াও একটা পেজও আছে। উনি তাহলে কি ওনার কাছে এগুলো সমস্ত নোটিফিকেশনগুলো আসে না, দেখেন না? যে কথাটা কি, যেমন ধরুন উনি অপরাধ দিয়ে বললেন, উনি একদম নির্দ্বিধায় মানে একটা নির্জলা একটা ভুল তথ্য দিলেন। বললেন কি অপরাধের পরিমাণ মোটেই নাকি বাড়েনি। এটা কি কেউ মানবে? এই দেশের যারা রাস্তায় চলাফেরা করে কেউ কি বলবে যে অপরাধের মাত্রা কিছুই বাড়েনি? উনি কিন্তু বলে গেলেন। উনি কি বলেছেন শুনেন। ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, উনি চট করে একটু বিরক্তি হলেন। উনি বললেন অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে। উনি পুরো প্রতিবাদ করলেন। ওই আগে যেরকম হতো না, আসাদুজ্জামান কামাল সাহেব বলতেন যে কোনো সমস্যা হয় নাই, ওই ভঙ্গিতে বললেন যে অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে। এটা বলতে হবে তো আমাকে। আপনি বলছেন অবনতি হয়েছে, কোনো রেফারেন্স পয়েন্ট থেকে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। মানে উনি বুঝতেই পারছেন না যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই এটা তো একটা ভয়ঙ্কর তথ্য আমাদের কাছে, যে আমাদের প্রধান উপদেষ্টা জানেনই না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দুদিন আগে কত মানে একটার পর একটা কয়টা ঘটনার কথা বলবো। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নাই হতো তাহলে 3টার সময় আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা মিটিং করে নাকি এই খবর আপনি জানেন না? আমার তো মনে হয় উনি এটাও জানেন না। তো এই যদি হয় বাস্তবতা, তাহলে আপনি কি বলবেন?
তাহলে তার কিছু বলার থাকে না। আবার দেখুন, আমি আরেকটা পয়েন্টে আসি। ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনি কি মনে হয় আপনি এ পর্যন্ত কতটা পরিবর্তন করতে পেরেছেন এবং এই পরিবর্তনটা কতটুকু ইতিবাচক হয়েছে দেশে, আপনি যে 6-7 মাস ক্ষমতা দায়িত্বে ছিলেন কি করলেন? উনি বলতেছেন কি যে আমরা একটা ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, তার নতুন চেহারা এসেছে, ভেসে উঠেছে যে আমরা অর্থনীতিকে সহজ করেছি, দেশে বিদেশের আস্থা অর্জন করেছি। উনি বলছেন যে দেশের অবস্থা খুব ভালো। দেশের জনগণ যেটা মনে করে ডক্টর ইউনূস, আপনার কি মনে হয়? আচ্ছা বাদ দেন, আপনি দেশে বিদেশে খুবই আস্থা অর্জন করছেন, বিদেশের কথা বলতে পারবো না, ওটা আপনি বলতে পারবেন। দেশে কি আপনি আস্থা অর্জন করছেন? আপনি নিজে একটু জরিপ করে দেখেন না, এই দেশের মানুষের কাছে আপনার অবস্থানটা কোথায় এখন? এই দেশের মানুষ আপনার উপর কতটুকু আস্থা রাখে একটু চেক করে দেখেন। জাস্ট আপনাকে রিকোয়েস্ট, আপনি যে কোনো একটা বেসরকারি সংস্থা দিয়ে একটা জরিপ করান, দেশের মানুষ এখন আপনার সম্পর্কে কি বলে আর 6 মাস আগে কি বলতো। ঠিক আছে, আমি করব, আমি আগামী সপ্তাহে একটা জরিপ করব, করে আপনাকে দেখাবো দেশের মানুষ আপনার সম্পর্কে কি ভাবে। এবং আমি ধারাবাহিকভাবে প্রথম কয়েক মাসে জরিপ করেছি, কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনার গ্রাফ করে দেখিয়ে দেবো আপনার অবস্থান কোথায় দেশের মানুষের কাছে। তো এইগুলি বললে তো হবে না, কোনো খবর না থাকলে যে জিনিসগুলো হয় আর কি। আবার ধরেন যে এই যে মব কালচার, তাকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে, এই যে মব কালচার হচ্ছে, গণপিটুনি হচ্ছে, একটা প্রশ্ন সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছিল। এই ধানমন্ডি 32 নম্বর সহ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর করা হয়েছে, দীর্ঘ সময় ধরে এগুলো চললেও সরকারের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো ভূমিকা দেখা যায়নি। এই প্রশ্নে উনি একটা লম্বা উত্তর দিয়েছেন, কিন্তু মূল পয়েন্টেই বলেন নাই যে কেন হয় নাই। উনি এটা সেটা নিয়ে অনেক কিছু নিয়ে বলছেন, পুলিশ কেন কাজ করতে পারছে না, হ্যান পারছে না, ত্যান পারছে না। কিন্তু এই যে ধানমন্ডি 32 নম্বর যে ভাঙা হলো ঘোষণা দিয়ে, এবং তার সঙ্গে আরো অনেক ভবন ভাঙা হলো, এই সংক্রান্ত সরকারের যে ব্যর্থতা, সরকার যে কোনো ভূমিকাই নিতে পারে